কয়েক মাস সুখে দুঃখে কাটিবার পর চৈত্র মাসের শেষ হইতে এমন একটা কাণ্ডের সূত্রপাত হইল, যাহা আমার অভিজ্ঞতার মধ্যে কখনো ছিল না। পৌষ মাসে কিছু কিছু বৃষ্টি পড়িয়াছিল, তাহার পর হইতেই ঘোর অনাবৃষ্টি দেখা দিল। মাঘ মাসে বৃষ্টি নাই, ফাল্গুনে না, চৈত্রে না, বৈশাখে না। সঙ্গে সঙ্গে যেমন অসহ্য গ্রীষ্ম, তেমনি নিদারুণ জলকষ্ট। সাদা কথায় গ্রীষ্ম বা জলকষ্ট বলিলে এ বিভীষিকাময় প্রাকৃতিক বিপর্যয়ের স্বরূপ কিছুই বোঝা যাইবে না। উত্তরে আজমাবাদ হইতে দক্ষিণে কিষণপুর, পূর্বে ফুলকিয়া বৈহার ও লবটুলিয়া হইতে পশ্চিমে মুঙ্গের জেলার সীমানা পর্যন্ত সারা জঙ্গল মহলের মধ্যে যেখানে যত খাল, ডোবা, কুণ্ডি অর্থাৎ বড় জলাশয় ছিল, সব গেল শুকাইয়া। কুয়া খুঁড়িলে জল পাওয়া যায় না, যদি বা বালির উনুই হইতে কিছু কিছু জল ওঠে। ছোট এক বালতি জল কুয়ায় জমিতে 1 ঘন্টার উপর সময় লাগে। চারিধারে হাহাকার পড়িয়া গিয়াছে। পূর্বে একমাত্র কুশি নদী ভরসা, সে আমাদের মহালের পূর্বতম প্রান্ত হইতে 7-8 মাইল দূরে বিখ্যাত মোহনপুরা রিজার্ভ ফরেস্টের ওপারে। আমাদের জমিদারি ও মোহনপুরা অরণ্যের মধ্যে একটা ছোট পাহাড়ি নদী নেপালের তরাই অঞ্চল হইতে বহিয়া আসিতেছে, কিন্তু বর্তমানে শুধু শুষ্ক বালুময় খাতে তাহার উপল ঢাকা চরণ চিহ্ন বিদ্যমান। বালি খুঁড়িলে যে জলটুকু পাওয়া যায়, তাহারই লোভে কত দূরের গ্রাম হইতে মেয়েরা কলসি লইয়া আসে এবং সারা দুপুর বালি কাদা ছানিয়া 8 কলসিটাক ঘোলা জল লইয়া বাড়ি ফেরে। কিন্তু পাহাড়ি নদী, স্থানীয় নাম মিছি নদী, আমাদের কোনো কাজে আসে না, কারণ আমাদের মহাল হইতে বহু দূরে। কাছাড়িতেও কোনো বড় ইঁদারা নাই। ছোট যে বালির পাতকুয়াটি আছে, তাহা হইতে পানীয় জলের সংস্থান হওয়াই বিষম সমস্যার কথা দাঁড়াইল। 3 বালতি জল সংগ্রহ করিতে দুপুর ঘুরিয়া যায়। দুপুরে বাহিরে দাঁড়াইয়া তাম্রাভ অগ্নিবর্ষী আকাশ ও অর্ধশুষ্ক বনঝাউ ও লম্বা ঘাসের বন দেখিতে ভয় করে। চারিধার যেন দাউ দাউ করিয়া জ্বলিতেছে, মাঝে মাঝে আগুনের হলকার মতো তপ্ত বাতাস সর্বাঙ্গ ঝলসাইয়া বহিতেছে। সূর্যের এই রূপ, দ্বীপ্রহরের রৌদ্রের এ ভয়ানক রুদ্ররূপ কখনো দেখি নাই, কল্পনাও করি নাই। এক দিন পশ্চিম দিক হইতে বালির ঝড় বয়। এসব দেশে চৈত্র বৈশাখ মাস পশ্চিমে বাতাসের সময়। কাছাড়ি হইতে 100 গজ দূরের জিনিস ঘন বালি ও ধূলি রাশির আড়ালে ঢাকিয়া যায়। অর্ধেক দিন রামধনিয়া টহলদার আসিয়া জানায়, কুয়ামে পানি নাহি হ্যাঁ হুজুর। কোনো দিন ঘণ্টাখানেক ধরিয়া ছানিয়া ছানিয়া বালির ভিতর হইতে 8 বালতি তরল কর্দম স্নানের জন্য আমার সামনে আনিয়া ধরে। সে ভয়ানক গ্রীষ্মে তাহাই তখন অমূল্য। একদিন দুপুরের পরে কাছারির পিছনে একটা হরিতকি গাছের তলায় স্বল্প ছায়ায় দাঁড়াইয়া আছি। হঠাৎ চারিধারে চাহিয়া মনে হইল, দুপুরের এমন চেহারা কখনো দেখিত নাই। এ জায়গা হইতে চলিয়া গেলে আর কোথাও দেখিবও না। আজন্ম বাংলাদেশের দুপুর দেখিয়াছি, জ্যৈষ্ঠ মাসের খর রৌদ্র ভরা দুপুর দেখিয়াছি, কিন্তু এ রুদ্রমূর্তি তাহার নাই। এ ভীম ভৈরব রূপ আমাকে মুগ্ধ করিল। সূর্যের দিকে চাহিয়া দেখিলাম একটা বিরাট অগ্নিকুণ্ড। ক্যালসিয়াম পুড়িতেছে, হাইড্রোজেন পুড়িতেছে, লোহা পুড়িতেছে, নিকেল পুড়িতেছে, কোবাল্ট পুড়িতেছে। জানা অজানা শত শত রকমের গ্যাস ও ধাতু কোটি যোজন ব্যাসযুক্ত দীপ্ত ফার্নেসে একসঙ্গে পুড়িতেছে। তারই ধু ধু আগুনের ঢেউ অসীম শূন্যের ইথারের স্তর ভেদ করিয়া ফুলকিয়া বৈহার ও লোধাইটোলার তৃণভূমিতে বিস্তীর্ণ অরণ্যে আসিয়া লাগিয়া প্রতি তৃণপত্রের শিরা উপশিরার সব রসটুকু শুকাইয়া ঝামা করিয়া দিগদিগন্ত ঝলসাইয়া পুড়াইয়া শুরু করিয়াছে ধ্বংসের এক তাণ্ডব লীলা। চাহিয়া দেখিলাম
দূরে দূরে প্রান্তরের সর্বত্র কম্পমান তাপ তরঙ্গ ও তাহার ওধারে তাপজনিত একটি অস্পষ্ট কুয়াশা। গ্রীষ্ম দুপুরে কখনো এখানে আকাশ নীল দেখিলাম না, তাম্রাভ কটা শূন্য, একটি চিল শকুনও নাই। পাখির দল দেশ ছাড়িয়া পলাইয়াছে। কি অদ্ভুত সৌন্দর্য ফুটিয়াছে এই দুপুরের। খড় উত্তাপকে অগ্রাহ্য করিয়া সেই হরিতকি তলায় দাঁড়াইয়া রহিলাম কতক্ষণ। সাহারা দেখি নাই, সোয়েন হেডিনের বিখ্যাত টাকলামাকান মরুভূমি দেখি নাই, গোবি দেখি নাই, কিন্তু এখানে মধ্যাহ্নের এই রুদ্র ভৈরব রূপের মধ্যে সেসব স্থানের অস্পষ্ট আভাস ফুটিয়া উঠিল। কাছারি হইতে 3 মাইল দূরে একটি বনে ঘেরা ক্ষুদ্র কুণ্ডিতে সামান্য একটু জল ছিল। কুণ্ডিটাতে গত বর্ষার জলে খুব মাছ হইয়াছিল বলিয়া শুনিয়াছিলাম। খুব গভীর বলিয়া এই অনাবৃষ্টিতেও তাহার জল একেবারে শুকাইয়া যায় নাই, কিন্তু সে জলে কাহারও কোনো কাজ হয় নাই। প্রথমত তার কাছাকাছি অনেক দূর লইয়া কোনো মানুষের বসতি নাই। দ্বিতীয়ত জল ও তীরভূমির মধ্যে কাদা এত গভীর যে কোমর পর্যন্ত বসিয়া যায়। কলসিতে জল পুরিয়া পুনরায় তীরে উত্তীর্ণ হইবার আশা বড়ই কম। আরেকটি কারণ এই যে জলটা খুব ভালো নয়, স্নান ও পানের আদৌ উপযুক্ত নয়। জলের সঙ্গে কি জিনিস মিশানো আছে জানি না, কিন্তু কেমন একটা অপ্রীতিকর ধাতব গন্ধ। একদিন সন্ধ্যায় পশ্চিমে বাতাস ও উত্তাপ কম পড়িয়া গেলে ঘোড়ায় বাহির হইয়া ওই কুণ্ডিটার পাশের উঁচু বালিয়াড়ি ও বন ঝাউয়ের জঙ্গলের পথে উপস্থিত হইয়াছি। পিছনে গ্র্যান্ড সাহেবের সেই বড় বটগাছের আড়ালে সূর্য অস্ত যাইতেছিল। কাছারির খানিকটা জল বাঁচাইবার জন্য ভাবিলাম এখানে ঘোড়াটাকে একবার জল খাওয়াইয়া লই, যত কাদা হোক ঘোড়া ঠিক উঠিতে পারিবে। জঙ্গল পার হইয়া কুণ্ডির ধারে গিয়া এক অদ্ভুত দৃশ্য চোখে পড়িল। কুণ্ডির চারিধারে কাদার উপর 8-10টা ছোট বড় সাপ, অন্যদিকে 3টা প্রকাণ্ড মহিষ একসঙ্গে জল খাইতেছে। সাপগুলি প্রত্যেকটা বিষাক্ত, করাত ও শঙ্খচিতি শ্রেণীর, যাহা এদেশে সাধারণত দেখা যায়। মহিষ দেখিয়া মনে হইল এ ধরনের মহিষ আমি আর কখনো দেখি নাই। প্রকাণ্ড একজোড়া শিং, গায়ে লম্বা লম্বা লোম, বিপুল শরীর। কাছেও কোনো লোকালয় বা মহিষের বাথান নাই। তবে এ মহিষ কোথা হইতে আসিল বুঝিয়া উঠিতে পারিলাম না। ভাবিলাম চোরির খাজনা ফাঁকি দিবার উদ্দেশ্যে কেহ লুকাইয়া হয়তো জঙ্গলের মধ্যে কোথাও বা বাথান করিয়া থাকিবে। কাছারির কাছাকাছি আসিয়াছি। মুনেশ্বর সিং চাকলাদারের সহিত দেখা। তাহাকে কথাটা বলিতেই সে চমকিয়া উঠিল। আরে সর্বনাশ, বলেন কি হুজুর, হনুমানজি খুব বাঁচিয়ে দিয়েছেন আজ। ও পোষা ভুঁইস নয়, ও হলো আরণ, বুনো ভুঁইস হুজুর। মোহনপুরা জঙ্গল থেকে এসেছে জল খেতে। ও অঞ্চলে কোথাও জল নেই তো জলকষ্টে পড়ে এসেছে। কাছারিতে কথাটা তখনই রাষ্ট্র হইয়া গেল। সকলেই এক বাক্যে বলিল, উহ, হুজুর খুব বেঁচে গিয়েছেন। বাঘের হাতে পড়লে বরং রক্ষা পাওয়া যেতে পারে, বুনো মহিষের হাতে পড়লে নিস্তার নাই। আর এই সন্ধ্যাবেলা ওই নির্জন জায়গায় যদি একবার আপনাকে ওরা তাড়া করত, ঘোড়া ছুটিয়ে বাঁচতে পারতেন না হুজুর। তারপর হইতে জঙ্গলে ঘেরা ওই ছোট্ট কুণ্ডিটা বন্য জানোয়ারের জলপানের একটা প্রধান আড্ডা হইয়া দাঁড়াইল। অনাবৃষ্টি যত হইতে লাগিল, রৌদ্রের ক্রমবর্ধমান প্রখরতায় দিক দিগন্তে দাবদাহ যত প্রকাণ্ড হইয়া উঠিতে লাগিল, খবর আসিতে লাগিল সেই জঙ্গলের মধ্যে কুণ্ডিতে লোকে বাঘকে জল খাইতে দেখিয়াছে, বন মহিষকে জল খাইতে দেখিয়াছে, হরিণের পালকে জল খাইতে দেখিয়াছে। নীলগাই ও বুনো শুয়োর তো আছেই, কারণ শেষে 2 প্রকার জানোয়ার এই জঙ্গলে অত্যন্ত বেশি। আমি নিজে আরেকদিন জ্যোৎস্না রাত্রে ঘোড়ায় করিয়া কুণ্ডিতে যাই শিকারের উদ্দেশ্যে। সঙ্গে 3-4 জন সিপাহী ছিল, 2-3টে বন্দুকও ছিল। সে যা দৃশ্য দেখিয়াছিলাম সেই রাত্রে জীবনে ভুলিবার নয়। তাহা বুঝিতে হইলে কল্পনায় দৃষ্টি আঁকিয়া লইতে হইবে,
এক জনহীন জ্যোৎস্নাময়ী রাত্রি ও বিস্তীর্ণ বনপ্রান্তরের। আরও কল্পনা করিয়া লইতে হইবে সারা বনভূমি ব্যাপিয়া এক অদ্ভুত নিস্তব্ধতার। অভিজ্ঞতা না থাকিলে যদিও সেই নিস্তব্ধতা কল্পনা করা অসম্ভব। উষ্ণ বাতাস অর্ধশুষ্ক কাঁশডাঁটার গন্ধে নিবিড় হইয়া উঠিয়াছে। লোকালয় হইতে বহু দূরে আসিয়াছি, দিকবিদিকের জ্ঞান হারাইয়া ফেলিয়াছি। কুণ্ডিতে প্রায় নিঃশব্দে জল খাইতেছে একদিকে দুটি নীলগাই, অন্যদিকে দুটি হায়না। নীলগাই দুটি একবার হায়নাদের দিকে চাহিতেছে, হায়নারা একবার নীলগাই দুটির দিকে চাহিতেছে। আর দুই দলের মাঝখানে 2-3 মাস বয়সের এক ছোট নীলগাইয়ের বাচ্চা। অমন করুণ দৃশ্য কখনো দেখি নাই। দেখিয়া পিপাসার্ত বন্য জন্তুদের নিরীহ শরীরে অতর্কিতে গুলি মারিবার প্রবৃত্তি হইল না। এদিকে বৈশাখও কাটিয়া গেল, কোথাও এক ফোঁটা জল নাই। আরও এক বিপদ দেখা দিল। এই সুবিস্তীর্ণ বনপ্রান্তরের মাঝে মাঝে লোকে দিক হারাইয়া আগেও পথ ভুলিয়া যাইত। এখন এইসব পথহারা পথিকদের জলাভাবে প্রাণ হারাইবার সমূহ আশঙ্কা দাঁড়াইল। কারণ ফুলকিয়া বৈহার হইতে গ্র্যান্ড সাহেবের বটগাছ পর্যন্ত বিশাল তৃণভূমির মধ্যে কোথাও এক বিন্দু জল নাই। একাধটা শুষ্ক প্রায় কুণ্ডি যেখানে আছে, অনভিজ্ঞ দিগ্ভ্রান্ত পথিকদের পক্ষে সেসব খুঁজিয়া পাওয়া সহজ নয়। একদিনের ঘটনা বলি।